তুই? বল কে তুই? বলছি কি হয়েছে দয়া স্যার, কি হয়েছে? ওঠ ওঠ। মিলনদা, তুমি? মিলন, তুমি ওনার ঘরে কি করছো? আপনার এই সুপুত্তর কাঁচি হাতে নিয়ে আমাকে মারতে এসেছিল, আর আপনারা বলছেন আমার সুরক্ষার ব্যবস্থা করেছেন। আপনারা আমাকে আপনাদের প্রাসাদে রেখে আমাকে সুস্থ হতে সাহায্য করছেন, কিন্তু আমার এখানে বিপদ মনে হচ্ছে। আপনি ভুল বুঝবেন না, আপনি তো সিআইডি অফিসার, আপনাকে সাহায্য করে খুব ভাল লাগছে। কিন্তু তাহলে এসব কি? ঠিক সময় মতো ঘুমটা যদি না ভাঙতো তাহলে তো। এইভাবে তুমি এই বংশের বদনাম করতে চাও? বাবা, আমি ওনাকে মারতে আসিনি, ইনি আমাদের অতিথি, আর এনাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আসলে আমি একদম আজকে সকালে সময় পাইনি, তো আমি ভাবলাম যে এখন এসে ড্রেসিংটা করে যাই, আর আমি ওনাকে ডাকতেও চাইনি, তাই আমি যখন কাঁচিটা তুললাম উনি আমাকে ধাক্কা দিলেন। মিলন, উনি ঘুমোচ্ছিলেন, আর এত রাত্রে তুমি? বাবা, এটা কি একটা সময় হলো ড্রেসিং করবার? আর দেখো, সবাই মন দিয়ে শোনো, কোন রকম ভাবে ওনার অসুবিধা হলে আমি কিন্তু বরদাস্ত করব না। ঠিক আছে সুধাকান্ত বাবু, ঠিক আছে। বোধহয় সিআইডিতে কাজ করি বলেই আমি একটু দরকারের থেকে বেশি সতর্ক আছি। আপনারা সব প্লিজ শুতে যান, আমিও ঘুমিয়ে নি একটু। কিন্তু মানে বলছিলাম। থাক মা। অর্চনা, দয়া স্যার বললেন তো যে উনি ঠিক আছেন আর বিশ্রাম করতে চান, তাই চলো। স্যার, আমি সকালে এসে আপনাকে ড্রেসিং করে যাব। ঠিক আছে, গুড নাইট। ওকে স্যার, চল চল। দরজাটা বন্ধ করে দিও। চলছেটা কি এখানে? কি সব ঘটছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এরা আমার প্রাণ বাঁচিয়েছে, কিন্তু আমাকে তো টিম জয়েন করতে হবে, ওদের সঙ্গে কথা বলতেই হবে। জানি না আমার জন্য কতটা চিন্তিত আছে ওরা। এক্সকিউজ মি, আপনারা এনাকে কোথাও দেখেছেন? ভাই, আপনি এনাকে কোথাও দেখেছেন? স্যার, এখানে তো কেউ কিছু বলতেই পারছে না। স্যার, দয়া স্যার নিশ্চয়ই কোনো প্রবলেমে আছেন, না হলে উনি আমাদের সঙ্গে নিশ্চয়ই কন্ট্যাক্ট করতেন। হ্যাঁ স্যার, ওনার কিছু হয়ে যায়নি তো? ও দয়া, বুঝলে দয়া, যেখানেই আছে ভালোই আছে, আমাদের শুধু ওকে খুঁজতে হবে। আচ্ছা দাদা, একবার এটা দেখো, এই লোকটাকে দেখেছো তুমি? হ্যাঁ, এ তো চোট লেগেছিল। হ্যাঁ। তুমি এনাকে দেখেছো? হ্যাঁ ম্যাডাম, দেখেছি। কবে দেখেছিলে? গতকালই এই রাস্তায় দেখেছিলাম, ওই যে ওদিক থেকে আসছিল, হয়তো রেল লাইনের ওদিক থেকে আসছিলেন। তারপর একটা মেয়ে এলো আর সাদা গাড়িটা চালিয়ে বেরিয়ে গেল। আচ্ছা, ওই মেয়েটার ব্যাপারে কিছু মনে আছে আপনার? দেখতে কেমন ছিল, কিছু বলতে পারবেন আপনি? স্যার, আমি ওই মেয়েটার মুখটা তো দেখিনি। তাহলে দয়া ওই মেয়েটার সঙ্গে গেছে। ওটা কি গাড়ি ছিল, কোন দিকে গেছে? মানে ওর নম্বর, ওর মডেল কি ছিল, তুমি কিছু দেখেছো? স্যার, গাড়ির নাম্বারটা তো আমার মনে নেই, কিন্তু ওই গাড়িটা কোন দিকে গেছে সেটা আমি জানি। কোন দিকে গেছে? ওই ফলটনের দিকে গেছে। ফলটন? তাড়াতাড়ি চলো।
কি ব্যাপার? এত বড় প্রাসাদে একটাও ফোন কাজ করে না? কাজ করে না অফিসার। এই প্রাসাদে কোনো ফোন কাজ করে না, না ল্যান্ডলাইন না কোনো সেল ফোন। কিন্তু কেন? আমি আমার টিমের মেম্বারদের সঙ্গে কথা বলতে চাই। আর আমার অবস্থা এমন নয় যেখান থেকে বাইরে যাই। আর বুঝতেও পারছি না যে ওই আমার সেলফোনটা কোথায় হারিয়ে গেছে। স্যার, সুরক্ষার কথা মাথায় রেখে প্রাসাদের সমস্ত ফোন লাইনস আর সিগন্যাল বন্ধ করে দেওয়া হয়েছে। স্যার, একবার আপনি ঠিক হয়ে যান, তারপর বাইরে গিয়ে ফোন করে নেবেন না হয়। আর তখন হয়তো আপনি আমাদের সাহায্যও করতে পারবেন। অর্চনা, দয়া স্যারকে এই প্রাসাদে ওনাকে সাহায্য করবার জন্য এনেছো, ওনার থেকে সাহায্য নেবার জন্য নয়। অর্চনা, চুপচাপ খাবার টেবিলে বসে পড়ো। স্যার, আপনিও আমাদের সঙ্গে ব্রেকফাস্ট করুন না। হ্যাঁ, না ধন্যবাদ। কেন জানি না, ওই ভালো লাগছে না আমার। আমি বরং রুমেই যাই। ভোলা, দয়া স্যারের জলখাবার আর এনার সমস্ত মেডিসিন ওনার রুমে গিয়ে দিয়ে এসো। হ্যাঁ মালিক, সব পৌঁছে দেবো। এই আওয়াজটা কিসের? আসলে কি, কিছু না স্যার, প্রাসাদে একটু মেরামতির কাজ চলছে, হয়তো কোনো মজদুর হবে। সব গোলমেলে লোক বলে মনে হচ্ছে আমার। ঠিক আছে, আমি এখানে প্রাসাদে এলাম কি করে? পুরো পরিবারটা তো ওখানে ডাইনিং টেবিলে বসে আছে, তাহলে খাবার নিয়ে যাচ্ছে কার জন্য? আর যেভাবে যত্ন করে নিয়ে যাচ্ছে খাবার, মনে তো হচ্ছে না কোনো মজুরের জন্য। কিছু একটা গন্ডগোল চলছে এখানে, জানতেই হবে আমায়। সরে যান, সরে যান, সবাই দূরে যান, সরে যান প্লিজ, এখান থেকে সরে যান। ঠিক আছেন তো? কি হয়েছে? পিছনে যান, পিছনে যান, সরুন। এ আপনি কি করলেন? আরে এর তো রক্ত বেরোচ্ছে। অ্যাম্বুলেন্স, তাড়াতাড়ি কাপালি রোডে চলে আসো। একে তো গুলি মারা হয়েছে। আরে বাপরে, একে তো কেউ গুলি মেরেছে। স্যার, গুলিটা ওই দিক থেকে করা হয়েছে, খুনিও নিশ্চয়ই ওই দিকেই থাকবে। নিখিল, শ্রেয়া, দেখো চারপাশে। স্যার, সরে যান প্লিজ, প্লিজ সরে যান আপনারা, আরে এ প্লিজ। তো আমাদের নাগেশ। হ্যাঁ, এ তো নাগেশ। আরে ওর, আরে এরকম কি করে হলো? স্যার, আমাকে কোথাও নিয়ে যাবেন না স্যার, আমি আর বাঁচবো না স্যার। ওকে বাঁচিয়ে নিন স্যার, ওকে বাঁচিয়ে কাকে নিন। কাকে? ও উর্মিলা স্যার, উর্মিলাকে বাঁচিয়ে নিন স্যার। উর্মিলা। আরে উর্মিলা তো ওর বউ। नागेश, नागेश, नागेश। सर, सर वो तो मारा कैसे? পঙ্কজ, লোকাল পুলিশ স্টেশনকে কন্ট্যাক্ট করো, আর ততক্ষণ বডির কাছেই থাকো। এক্সকিউজ মি, প্লিজ আপনারা একটু সরে যান, প্লিজ। স্যার, মনে হয় খুনি গুলি করে পালিয়ে গেছে। এর বাড়িটা কি হচ্ছে না? হ্যাঁ, আমি জানি।
হে ভগবান, আমি সুস্থ হচ্ছি না কেন? আমার কেন মনে হচ্ছে যে আমি সবসময় ঘুমের মধ্যেই আছি, মাথা ঘুরছে। আর এই লোকজন সব কটা ফোনের লাইন জ্যাম করে রেখেছে কেন এরা? তবে কি লোকগুলো এরা আমার সঙ্গে কিছু করছে না তো? আর যে আওয়াজটা আমি শুনলাম তখন, তাতে মনে হয় প্রাসাদে এরা ছাড়া অন্য কেউ আছে। আরে সবকিছু তৈরি তো? এক্ষুনি তত্ত্ব নিয়ে বেরোতে হবে। মনে হচ্ছে এরা সব কোনো বিয়েতে যাচ্ছে, এটাই সুযোগ। ও তুমি এসো এসো। কি ব্যাপার স্যার, কোথাও যাচ্ছিলেন নাকি? না না, কোথায় আর যাব? আমি দেখতে যাচ্ছিলাম তুমি এখন আসছো না কেন। আমি তো এসে গেছি স্যার। নিন ওষুধ নিন স্যার, আমি ব্রেকফাস্ট নিয়ে আসছি। কি ব্যাপার স্যার, ওষুধটা নিন নিন না। খেয়ে নিন। দেখতে হবে আওয়াজটা কোত্থেকে আসছিল, আদৌ মেরামতের কোনো কাজ চলছে কিনা। দয়া স্যার, আপনি এখানে কি করছেন? আমি ওই পিপাসা পেয়েছিল আমার, তাই জল খুঁজছিলাম একটু। কাউকে দেখতে পেলাম না তো, তাই নিজেই খুঁজতে বেরিয়েছিলাম। এই তো, এই শোনো ভাই, ওই রুমের মধ্যে একটু জল রেখে দিও। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। চলুন। এই যে নাগেশের বাড়ি, ওর বউ ভেতরেই আছে হয়তো। দরজা খোলা আছে? মাই গড! পুরবি, শ্রেয়া, কি হয়েছে? এরা কারা? আরে কান্তি, নাগেশকে কেউ গুলি মেরে দিয়েছে। এরা সিআইডির লোক। ইনি ইন্সপেক্টর অখিল, আর ইনি হলেন ইন্সপেক্টর নিখিল। হ্যালো। হ্যালো অখিল,
আচ্ছা অখিল, এই নাগেশের ব্যাপারে কিছু জানেন? কেমন লোক ছিল এ? ছুরির একটা আঘাত করেই গলাটা কেটে দিয়েছে। হ্যাঁ স্যার, হাতাহাতির কোনো চিহ্ন তো কোথাও দেখা যাচ্ছে না। একটু ওই মহিলাকে ডেকে নিয়ে এসো। কে কি খুন করতে পারে? খুনি কোনো চেনাশোনা লোকই হবে। লুকিয়ে মেরে দিয়েছে, তাই নিজেকে বাঁচানোর সময়ও পায়নি। স্যার আসুন। একবার দেখুন, এই কি উর্মিলা? হ্যাঁ সাহেব, এই উর্মিলা। কে মারলো একে? কি হয়ে গেল সাহেব? আপনি একটু বাইরে থাকুন। স্যার, নাগেশ তো আমাদেরকে একে বাঁচানোর কথা বলেছিল, কিন্তু আমরা দেরি করে ফেলেছি। দেরি হয়েছে নাকি খুনি নাগেশের বলার আগে নিজের কাজ করে দিয়ে চলে গেছে? তল্লাশি নাও ঘরের। চলো চলো দেখি কি। এক সেকেন্ড। খুব ব্যস্ত মনে হয় ভিতরে যাওয়ার জন্য। হ্যাঁ, সব ঠিক আছে তো? হ্যাঁ শ্রেয়া। স্যার এই দেখুন, এতগুলো টাকা এইভাবে লুকিয়ে রাখা ছিল। এতগুলো টাকা? কোথায় কোথায় লুকিয়ে রেখেছে টাকা? স্যার কিন্তু এতগুলো টাকা এদের কাছে এলো কি করে? সেটা তো জানা নেই, কিন্তু এটুকু বোঝা যাচ্ছে যে খুনটা লুটের জন্য হয়নি, অন্য কোনো কারণ আছে। হ্যাঁ স্যার, কারণ খুনি এই টাকাগুলোকে তো ছোঁয়ওনি, আর ঘরদুয়ার দেখেও মনে হচ্ছে না যে খুনি কিছু খোঁজার চেষ্টা করেছে বলে। স্যার এই গয়নাগুলো পেয়েছি। কোথায় রাখা ছিল? এখানে স্যার। শুনুন, আমরা এই বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা পেয়েছি, গয়নাও পেয়েছি যেগুলো খুব দামি। আপনারা বলতে পারবেন এরা কি কাজ করতো? উর্মিলা নাগেশ সাহেব, উর্মিলা তো এখানকার প্রাসাদে রান্না করার কাজ করত, কিন্তু এইসব এদের কাছে কি করে এলো? নাগেশের হবে। নাগেশ সিমেন্টের বস্তা চুরি করতো। চুরি করতো? ঠিক আছে, এখন আপনারা যান, দরকার পড়লে আমরা আবার কথা বলবো। চলুন 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 চলুন, নিজেদের কাজে যান, চলুন চলুন। স্যার, এই যে লোকটা কথা বলছিল না, নীল শার্ট পরা, এ নাগেশের প্রতিবেশী। কিছু একটা গন্ডগোল আছে মনে হচ্ছে। এর উপর নজর রাখতে হবে। অখিল। ইয়েস স্যার। এই যে টাকা আর গয়নাগুলো আছে ভিতরে, এগুলো একটু মুম্বাই পাঠিয়ে দাও। ইয়েস স্যার। জানতে তো হবে যে টাকাগুলো এলো কোথা থেকে, আর নাগেশিবা কি করে জানলো যে ওর স্ত্রীর খুন হতে চলেছে? স্যার আমরা তো এখানে দয়া স্যারকে খুঁজতে এসেছিলাম, আর এখন এই কেসটা সামনে চলে এলো। দয়াকেও খুঁজতে হবে আর কেসটাও সলভ করতে হবে। এগারোটা বেজে গেল। সব দিনের মতোই বাড়ির সব লোক খাবার টাবার খেয়ে ঘুমানোর ব্যবস্থা করছে। নেই, দরজা খোলা আছে। ঘরের ভেতর তো কেউ নেই, তাহলে চাকরটা খাবার কার জন্য নিয়ে এসেছিল এখানে?
রক্ত লেগে আছে, যেন মনে হচ্ছে জোর করে উপড়ে নিয়েছে কেউ। কার এটা? স্যার, আমরা খবর ছড়িয়ে দিয়েছি যে টাকা আর গয়না এই বাড়িতেই আছে। হয়তো এর লোভেই উর্মিলার খুনি এখানে আবার ফিরে আসবে। স্যার, বারবার আমার মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, উর্মিলার কাছে এত গয়নাকাটি এলো কোথা থেকে? ফেডরিক, আগে পরীক্ষাটা তো হতে দাও, দেখবে সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো। দেখুন স্যার, এই গয়নার যে ডিজাইন, একে মিনারি কলা বলা হয়। এটা খাম্বার প্রদেশের ডিজাইন। স্যার, এই ধরনের গহনা 1700 দশক থেকে শুরু করে 1900 দশক পর্যন্ত চলেছিল। তারপর এই ধরনের গহনা তৈরি করা বন্ধ হয়ে যায়। কিন্তু কেন এই জাতীয় গয়না বানানো বন্ধ হয়ে গেল কেন? আসলে ব্যাপারটা হলো কি, এই ধরনের গহনার ডিজাইন প্রচুর দাম দিয়ে করাতে হতো, আর এই ধরনের গহনা ওই সময় শুধুমাত্র রাজ পরিবারের জন্য করানো হতো। আর সেই সময় আঁচলে দুই ধরনের রাজ পরিবারই শুধু ছিল, এক গাঙ্গোল, দ্বিতীয় নাচি। তার মানে এই গয়না ওই দুই পরিবারের কোনো একজনকার, গাঙ্গুল আর নাচি। এসিপি সাহেব, আসলে ব্যাপারটা হলো 1950 সাল নাগাদ গাঙ্গোল পরিবার ওখান থেকে চলে যায়, কিন্তু নাচি পরিবার এখনো ওখানে আছে। এই দেখুন স্যার, নাচি পরিবার কিছুদিন আগে পর্যন্ত এই ভাবেরই হাবেলিতে থাকতো। এই গয়নাগুলো ওদের নয় তো? তার মানে হলো উর্মিলা ওই হাভেলিতে চাকরি করত, কাজ করত ওখানে এই নাচি পরিবারের কাছে, আর সেই সূত্রেই এই গয়না ওর কাছে এসেছে। একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে একজন চাকরের কাছে, একজন চাকরানির কাছে এত দামি গয়না কিভাবে আসলো। এই রে, মরেছি। সিআইডি লোক এখানে বসে, সিআইডি এদের না ধরে ফেলে। পালাও পালাও! কি হচ্ছে? কে তুমি? দয়া, দয়া স্যার আপনি? তোমরা এখানে? ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনাকে এখানে পেলাম স্যার। আরে ভাই, কি অবস্থা করেছো নিজের? আর তুমি গায়েব কোথায় হয়ে গেছিলে? কবে থেকে খুঁজছি তোমায়। আরে আমি ওই দুই অপরাধীর পেছনে পেছনেই এখানে চলে এসেছি। ওই দুজন লোক যারা এখান থেকে পালিয়ে গেল? হ্যাঁ, আসলে ওই অর্চনা বলে একটা মেয়ে অজ্ঞান অবস্থায় আমাকে সাতারা স্টেশন থেকে বরিভালিতে নিয়ে এসেছে, আর এখানে তো আমার বন্দি দশা চলছিল ইয়ার। কিন্তু এটা কি করে হলো স্যার? এ অনেক লম্বা ঘটনা, কিন্তু ওই প্রাসাদের মধ্যে মনে হচ্ছে ওরা কোনো একটা লোককে বন্দি করে রেখেছে, আর ওর ওপরে খুব অত্যাচার করছে। এটা ওরই উপরে নেওয়া নোখ। আর এই দুজন লোক যারা এখান থেকে পালিয়ে গেল এক্ষুনি, ওরা প্রাসাদের একটা লোকের সঙ্গে দেখা করে এসেছে। মাই গড! পঙ্কজ, এটাকে ফরেন্সিক পাঠাও। আরে অনেক দেরি হয়ে গেছে, আমাকে প্রাসাদে ফেরত যেতেই হবে। ওরা যেন বুঝতে না পারে যে আমি প্রাসাদের বাইরে বেরিয়েছিলাম। ঠিক আছে দয়া, তুমি যাও। গুড মর্নিং এভরিবডি। দয়া স্যার, আপনাকে আগের থেকে বেটার মনে হচ্ছে।
এখন আপনি বাইরেও যেতে পারেন। হ্যাঁ, এসবই আপনাদের সেবা আর ওষুধের জন্যই হয়েছে। আমি এখন প্রায় অনেকটাই সুস্থ হয়ে গেছি। কি খাবেন স্যার? এতদিন আমার ঘরের মধ্যে এসে জোর জবরদস্তি আমাকে খাইয়েছো, তখন জিজ্ঞাসা করোনি, এখন কেন জিজ্ঞাসা করছো? ও এই জন্যই জিজ্ঞেস করছে আপনি চলে যাবেন তো। আরে এভাবে কি করে যেতে পারেন? এখন তো ওনার ঠিক হতে আরেকটু সময় লাগবে, তাই না? যতটা সময় লাগার লেগে গেছে, এবারে আমি তো যাব এখান থেকে। না দয়া স্যার, আপনি এখনো পুরোপুরি সুস্থ হননি, আর আমরা আমাদের অতিথিকে এই অবস্থায় যেতে দেব না। দেখুন দয়া স্যার, যেরকম আপনি এতদিন এখানে ছিলেন, আরো কিছুদিন না হয়। দয়া, ঠাকুরপো, আমার ভাই। আরে আরে কি অবস্থা করেছিস তুই নিজের, ছোট। আরে এটা কি হলো? আরে বাবা, হাতটাও ভেঙে গেছে, মাথাটাও ফেটে গেছে, কি হলো রে বাবা? কি হয়েছে ঠাকুরপো? বস 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 ভাই, আমার বস। না না, ঠিক আছে বড়দা, কিন্তু তোমরা এখানে? ঠাকুরপো, তুমি যদি ওই দিন আমার কথাটা শুনতে, আর ওই দিন বাড়ি থেকে না বেরোতে, যেদিন ওই লাল বেড়ালটা ওর রাস্তা কেটেছিল, তাহলে এগুলো কখনো হতো না, আমি বলে রাখলাম। দাদা আর বৌদি, দয়া স্যার আপনার পরিবার এখানে কি করে এলো? ওনারা কি করে জানলেন যে আপনি এখানে আছেন? আরে এসব কি বলছেন আপনি? এটা কেমন প্রশ্ন? ভাইও আমার, নিজের ভাইও। আমার ভাই কষ্ট পাচ্ছে বলে কথা, আর আমি জানবো না? ও ছোটবেলা থেকেই এরকম লুকোচুরি খেলা খেলতে থাকতো। ও লুকিয়ে পড়তো আর আমি ওকে খুঁজতাম, আর কখন আমি লুকিয়ে পড়তাম তখন ও আমাকে খুঁজে বার করতো। কেমন আছিস ভাই? আমি ঠিক আছি বড়দা, তোমার আশীর্বাদে আর এনাদের সেবায় আমি ভালো হয়ে গেছি, না হলে না জানি কি করতে পারতো। কি করে কিছু ঘটতো? হ্যাঁ, বৌদি এসে গেছে না, এবার আমি নিজে তোমাকে করলার জুস খাওয়াবো, কুমড়ো ছক্কা খাওয়াবো, তুমি একদম ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। এক মিনিট দয়া স্যার, এটা কি করে সম্ভব? আপনি তো এখান থেকে কোনো ফোন করেননি, আর আপনি এখান থেকে বাইরেও যাননি, তাহলে ওনারা দুজন আপনাকে কি করে খুঁজে পেলেন? বাবা তুমি একটু শান্ত হও, সিআইডি অফিসারের দাদা বৌদি এনারা। সিআইডি অফিসারের সঙ্গে থাকতে থাকতে আপনাদেরও সিআইডি আমার শখ হয়েছে। আসলে এখান থেকে 3টে গলি ছেড়ে যে ফুলের দোকানটা আছে, তার উল্টো দিকে যে ফুচকার দোকানটা আছে, সেখানে যে বন্টি রোজ আসে না, তারই ভাইপোর বউ আমাকে পুনাতে গিয়ে বলেছে। কি বলেছেন উনি? যে উনি এখানে আছেন? আরে না, ও আমাকে বলল যে ওর যে খুড়তো বোন আছে, তার মাসির যে ননদ আছে, তার পিসিমা দয়াকে এখানে দেখেছে। আর আমরা দৌড়তে দৌড়তে এখানে চলে এলাম, আর যতক্ষণ না পর্যন্ত ঠাকুরপো ঠিক হচ্ছে আমরা এখান থেকে কোথাও যাব না। আমরা যাব না। কি? হ্যাঁ ঠিকই তো। আমি যখন আপনাদের অতিথি, তখন আমার দাদা আর বৌদি তো আপনাদের অতিথিই হলো, তাই না? হ্যাঁ ঠিক আছে, অতিথি আপ্যায়ন শুরু করে দিন। একটু বিশ্রাম নিয়ে নি ভাই। চলো চলো চলো, ঘরটা কোথায় আছে দেখা ভাই। এটা ঠিক হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না। দারুণ ফ্যামিলি তো, আমাদেরকে দেখেই সন্দেহ করেছে। আপনি ঠিক বলছিলেন দয়া স্যার, বড় সড়ো কিছু একটা লুকিয়ে রেখেছে এরা, আর সেই জন্য এখানে আপনাকে বন্দি করে রেখেছে, যাতে আপনি সত্যিটা না জানতে পারেন। এই যে অর্চনা বলে মেয়েটা, এই নিজের ফ্যামিলির থেকে একটুখানি আলাদা রকমের। হ্যাঁ, অর্চনাটা এদের থেকে একটু আলাদা, আর পরিবারের বাকিরা একটু অদ্ভুত রকমের। আমার জ্ঞান ফিরতে না ফিরতেই এরা এদের কাহিনী বলতে আরম্ভ করলো, কিভাবে 6 মাস আগে এরা ইউএসএ থেকে এখানে এসেছে। চোরের মায়ের বড় গলা,
প্রথমেই ওকালতি করা শুরু করে দিয়েছে, যাতে তুমি ওদের কথায় বিশ্বাস করো। তবে এদের নাটক বেশি দিন চলেনি। আমি বুঝতে পেরেছিলাম যে এরা আমাকে নেশার ওষুধ দিচ্ছে। সেগুলো আমি লাগাতার ফেলে দিচ্ছিলাম, আর আস্তে আস্তে ঠিক হয়ে উঠছিলাম। এই প্রাসাদটাই সমস্ত সমস্যার মূল। এই প্রাসাদটা আবার তল্লাশি নিতে হবে, কিন্তু এতগুলো লোকজন আছে, নেবটা কি করে? এই ফ্যামিলির লোকজনদেরকে প্রাসাদটা থেকে বাইরে বার করে ব্যবস্থা করছি, তারপর প্রাসাদ থেকে চেক করা যাবে। অফিসার, যে 5 জনের নাম আমরা পাঠিয়েছিলাম, একটু তাড়াতাড়ি দেখে বলুন যে গত 6 মাসে ওরা যে কোনো ফ্লাইটেই হোক আমেরিকা থেকে মুম্বাই এসেছে কিনা। হ্যাঁ, আর্জেন্ট। ইয়া স্যার। হ্যাঁ, প্রাসাদে পাওয়া নোক আর তাতে লেগে থাকা রক্তের ডিএনএ রিপোর্ট স্যার। কি? একটা নখে দুটো ডিএনএ রিপোর্ট? একজন পুরুষের রিপোর্ট আর একজন মহিলার? তার মানে কি ওই হাভেলিতে দুজনের উপর অত্যাচার চলছিল? হ্যাঁ স্যার, এটা এমন নয় তো এরা ওই দুজন যারা প্রাসাদে 5 জন থাকছিল তাদের মধ্যে কেউ? না সচিন, আমার মনে হয় না। কারণ যদি একটা ছোটখাটো কাটা ছেঁড়া চিহ্নও কারো শরীরে থাকতো, তাহলে অভিজিৎ হয়তো আমাকে বলেই দিত, ওরা জানতে পারতো। না 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 না, এই রক্ত অন্য কারোর হতে পারে। কার হতে পারে স্যার? সেটা তো আমরা খুঁজে বের করবোই সচিন, খুঁজে বের করবোই। হ্যাঁ ফেডরিক, ওই 5 জনের কোনো ক্রিমিনাল রেকর্ডস পেলে? হ্যাঁ স্যার, এই দেখুন, এই ক্রিমিনাল রেকর্ড পেয়েছি অর্চনার। এর আসল নাম হলো ডলি। আরে তো রিমান্ড হোমে ছিল। তার মানে স্যার এ কোনো বংশ পরম্পরায় রাজকুমারী নয়, একজন অপরাধী। হ্যাঁ, ডলি থেকে হয়েছে অর্চনা, আর অর্চনা পৌঁছলো হাভেলিতে। একজনের খবর তো পেয়েই গেছি, 4 জনেরও খবর নিশ্চয়ই পাবো। এসিপি প্রদ্যুমান, খবর পাওয়া গেছে? কি? নাগেশ আর উর্মিলা, এদের দুজনের খুনের ব্যাপারে আমরা আপনাদের কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। কি জিজ্ঞাসাবাদ করতে চান? দেখুন, যখন উর্মিলার মৃত্যু হয় তখনও কিছু পুরনো ধরনের রাজকীয় গয়না পড়েছিল, যেগুলো এই প্রাসাদের। দেখুন ম্যাডাম, আমাদের প্রাসাদে চুরি তো হয়েছিল, কিন্তু আমরা কি করে জানবো যে আমাদের প্রাসাদের কাজের লোকই গয়না চুরি করে নিয়ে গেছে? কাল রাতে 2টো গুন্ডা এখান থেকে বেরিয়ে উর্মিলার বাড়িতে গেছিল, আর আমাদের ওখানে দেখেই পালিয়ে গেল। বলুন ওরা কি করতে গেছিল ওখানে? দেখুন স্যার, আমরা সম্মানীয় ব্যক্তি, আমরা গুন্ডা পুষি না। অভিজিৎ, প্রাসাদের সেলস এগ্রিমেন্ট। তাহলে প্রাসাদ বিক্রি করার প্ল্যান চলছিল। পুরবি, এই যে লয়ার আছে না, একে ফোন করো তাড়াতাড়ি, এক্ষুনি। ওই গুন্ডারা উর্মিলার বাড়িতে যাচ্ছিল, হয় ওই গুন্ডারা বলতে পারবে, না হলে উর্মিলা। আমরা কি করে কিছু বলতে পারবো? নাগেশকে দিন দুপুরে গুলি করে মেরে দেওয়া হলো, আর নাগেশ এটাও জানতো যে ওর বউ উর্মিলাকে খুন করা হবে। আরে নাগেশকে কেউ যদি গুলি করে আর উর্মিলাকে যদি কেউ গলা কাটে, তাতে আমাদের কি দোষ? আরে বাহ 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 মিলন বাবু, আপনি তো দেখছি সবই জানেন, ভীষণ ভালো। কিন্তু আমরা এটা কখন বললাম যে উর্মিলার মৃত্যু গলা কাটার কারণে হয়েছে? কাজ হয়ে গেছে, তোমরা যেতে পারো। ঠিক আছে, আপাতত আপনারা যেতে পারেন। প্রয়োজন পড়লে পুলিশ স্টেশনে ডেকে নেব। চলো
সবাই নিজে নিজের ঘরে চলো। আরে উকিল বাবু, আপনি? উনি কোথা থেকে চলে এলেন? প্রবলেম হতে পারে, তাড়াতাড়ি করো, সাইন করো আর বেরো এখান থেকে। কিন্তু ভেতরে দয়া স্যার আর ওনার পরিবার আছে। কি যায় আসে, কেউ কিছু বুঝতে পারবে না, তাড়াতাড়ি করো। আরে তাড়াতাড়ি করুন। রঞ্জিত, শ্যামলী, কি হলো? চিনতে পারলেন না নাকি? তাকে দেখছো কি? সই করিয়ে নাও এদের দিয়ে আর বিক্রি করে দাও প্রাসাদটাকে। এনারা সবকিছু জেনে গেছেন যে কিভাবে আমাকে আর শ্যামলীকে আপনারা বেঁধে রেখেছিলেন, আর ওনারা এটাও জেনে গেছেন যে তুমি এই প্রাসাদের মালিক নও, আসলে বিশাল বড় প্রতারক আর ঠক তুমি। দেখছো কি? গুলি করো সব কটাকে, এই প্রাসাদকে শ্মশান বানিয়ে দাও। এরা তো দেখছি মারার জন্য রেডি ছিল। কেউ গুলি চালাবে না, চালানোর দরকারও নেই। ওদের মৃত্যু ওরাই ডেকে আনছে। খুব শীঘ্র গুলি শেষ হয়ে যাবে। কোথায় পালিয়ে যাচ্ছেন তিনমূর্তি? এই প্রাসাদ বিক্রি করার সমস্ত পরিকল্পনা প্রায় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু কি করে জানি না কোত্থেকে প্রাসাদের আসল মালিক রঞ্জিত আর শ্যামলী এসে উদয় হলো। এই জন্যই আমরা এদের প্রাসাদে নজরবন্দি করি। কয়েক কোটির ব্যাপার ছিল। আমরা ভেবেছিলাম যে প্রাসাদ বিক্রি করার আগে দলিলপত্রে এদের দিয়েই সাইন করিয়ে নেব। বহু বছর ধরে বন্ধ এই প্রাসাদটা হাতানোর মতলব আমরা করেছিলাম। এত বড় প্রাসাদ কি করে হাতছাড়া করি? আর তারপর একদিন এই মাথা মোটা মেয়েটা দয়া স্যারকে নিয়েই এই প্রাসাদে নিয়ে এলো। ডলি ওরফে অর্চনা, কি প্ল্যানটা ছিল তোমার মাথার মধ্যে? হ্যাঁ, আমি কিছু অপরাধে ওনাদের সাথে ছিলাম, কিন্তু আমি এই অপরাধের চোরাবালি থেকে বেরোতে চাইছিলাম। আমি জানতাম ওনারা এই প্রাসাদ বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছেন, আর ওনাদের ভয় ছিল যে আমি আমার মুখ না খুলে দিই। সেই জন্য এনারা আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে নিজেদের দলে টেনে নেয়। ওই দিন এ আবার কি? হ্যালো, এক্সকিউজ মি, কে আপনি? উঠুন প্লিজ। বেঁচে তো আছে, মনে হয় আঘাতের কারণে অজ্ঞান হয়ে গেছে। হ্যালো, ইনি তো সিআইডি অফিসার। একটা কাজ করি, আমার সাথে নিয়ে যাই, হয়তো উনি আমাকে হেল্প করতে পারবেন। আমি আপনাকে এই প্রাসাদে নিয়ে তো এলাম, কিন্তু কাউকে বলিনি যে আপনি সিআইডি অফিসার। কিন্তু একদিন এই মিলন আর ওই জাহ্নবী আপনার ব্যাচটা পেয়ে যায়। দয়া স্যার, অনেকদিন পরে আমরা জানতে পারলাম যে আপনি সিআইডি অফিসার। এই জন্য আমরা আপনাকে এই প্রাসাদ থেকে বাইরে যেতে দিতাম না। আমাদের ভয় ছিল যে আপনারা কোনোদিন আসল সত্যিটা না জেনে যান।
আর সেই জন্য চিকিৎসার নাম করে নেশার ওষুধ দিতে শুরু করলে। হ্যাঁ, কথায় বলে অন্যের জিনিসে লোভ করতে নেই, ক্ষতিটা নিজেরই হয়। প্রাসাদ তো বিক্রি হলোই না, এখন তোমরা সবাই জেল যাবার জন্য তৈরি হও। আসলে এই প্রাসাদের আসল মালিক হলেন রঞ্জিত বাবু আর ওনার স্ত্রী শ্যামলী দেবী। ডলি, এই অন্যায়টা আটকাতে তুমি আমাদের সাহায্য করেছো, কিন্তু কিছু কিছু অন্যায় তুমি এদের সাথেও করেছো, তাই তোমার কিছু শাস্তি তো হবেই। তুমি অপরাধের রাস্তা ছাড়তে যাও, সেজন্য আমরা চেষ্টা করবো যাতে তোমার শাস্তিটা কম হয়। অখিল, নিয়ে যাও এদেরকে। ইয়েস স্যার। চল চল, চলুন। হ্যালো, কি লাশ পাওয়া গেছে? কোথায়? স্যার, একে গুলি করা হয়েছে। স্যার, এই এনভেলপটা বডির কাছে পেয়েছি। ক্রস করা। খেল খতম করে দাও এই স্ট্রবেরির আর্থার আর উইলসনের শহরে জিপিতে গিয়ে। স্যার, এর মানেটা কি? স্যার, এটা তো একটা ধাঁধা মনে হচ্ছে। এটা কোনো মার্ডারের কন্ট্রাক্ট না তো? হতেও পারে। হতে পারে যে ক্রস করা লোকটার কন্ট্রাক্ট পেয়েছিল এই লোকটা। কিন্তু স্যার, এই দুটো ছবি কার? আর এদের আমরা খুঁজবো কি করে? এর উত্তর তো আমরা পাবো উইলসন আর আর্থারের শহরে। স্ট্রবেরি, উইলসন পয়েন্ট, আর্থার পয়েন্ট, স্ট্রবেরি, মহাবলেশ্বর। এটা তো মহাবলেশ্বরে রয়েছে। নিখিল, একটা কাজ করো, এই 3টে ছবি ব্যুরোতে পাঠাও আর এদের ব্যাপারে ইনফরমেশন বার করো। আমরা এখান থেকে মহাবলেশ্বর যাব, দেখাতে যাক ব্যাপারটা আসলে কি। একটা খতরনাক খুনেরই খুন হয়ে গেছে।